আমাদের একটা স্থানীয় পর্যায়ের অনেক সমস্যা ঠিক হবে না। ধরা যাক এই যে এখন ভুয়া মামলা দেওয়া হচ্ছে এবং আগে পুলিশ একটা দলের শেল্টারে চলতো, এখন তাদের কি বুদ্ধি হয়েছে আমি জানি না। যদি এখানে কেউ থেকে থাকেন পুলিশের ভাইয়েরা, আপনাদের প্রতি আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু আপনারা কিন্তু আবারও ভুল করছেন। আপনারা গত 15 বছর থেকে শিক্ষা নেন নাই, এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা আপনাদের নিয়ে শঙ্কিত এই কারণে যে আপনারা 15টা বছর একটা দলকে নির্লজ্জভাবে ওই দলের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করেছেন, গুম করেছেন আমাদের দেশের জনগণকে, আপনারা ক্রসফায়ার করেছেন, আপনারা ডিজিটাল নিরাপত্তা আইনের মতো মিথ্যা হামলা, এই যে এখানে প্রীতম দাস আছে তাকে আপনারা জেলে বন্দি করে রেখেছেন। এ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত ছিল। এখন দেশে অনেকগুলো সংস্কারের উদ্যোগ সরকার গ্রহণ করেছে, কিন্তু পুলিশের ক্ষেত্রে আমার মনে হয় কিসের পোশাক পরিবর্তন, কিসের সংস্কার? পুলিশেরা আসলে আগে একটা গভীর সাইকোলজিক্যাল আনলার্নিং দরকার, যে তারা যে এখনো কি করে আপনি ভাবেন যে লোকটা আপনাদের এখানেরই। আমি একদম পরিষ্কার স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনি আমার কোনো এখানে ভয় পাওয়ার বা আমার কোনো দ্বিধা নাই, যে যিনি এখানে ওসি তদন্ত ছিলেন এই 5 অগাস্টের আগে এবং আপনাদের এখানে আপনাদের জনগণকে জুলুম করেছেন, তিনি এখন আরেকটা দলের ছত্রছায়া এখানে ওসি হিসেবে আছেন এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তিনি প্রশ্রয় দিচ্ছেন বলে আমরা শুনতে পেয়েছি। এবং তিনি হচ্ছেন এখানে সাংবাদিকদের নির্যাতন করার ক্ষেত্রে, সাংবাদিকদেরকে তারা অনেক সাংবাদিক আমাদের অফিসে গিয়ে বসে থাকেন। আমি ওই পুলিশ ওসি সাহেবকে বলতে চাই, আপনি অ্যারেস্ট ওয়ারেন্ট করেন এবং আমাদের অফিস থেকে তাদেরকে গ্রেফতার করেন। আসেন আপনি আমাদের অফিস থেকে যে সাংবাদিকদেরকে আপনারা এই এলাকার, আপনাদের এলাকার সাংবাদিক যাদেরকে আপনি ভুয়া মামলা দিয়ে এই শ্রীমঙ্গল ছাড়া করেছেন, তারা আমাদের অফিসে গিয়ে আশ্রয় নিয়ে বসে আছে। আপনি আসেন, আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসেন আমাদের অফিস থেকে, তাদেরকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এসে তাদেরকে গ্রেফতার করেন। এবং যে পাতি নেতার পাল্লায় পড়ে আপনি এই কাজটা করছেন, আপনি একটা জিনিস মনে রাখবেন যে উনি কিন্তু আপনাদেরকে বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না। বলে আপনারা এখানে যদি ওসি সাহেবের কেউ থেকে থাকেন, তাকে পরিষ্কার এই বার্তা দেবেন যে এখান থেকে আমরা বলেছি এই ভুয়া মামলা দেওয়ার ক্ষেত্রে যে বিস্ফোরণ মামলার কথা আমরা শুনেছি যে শ্রীমঙ্গলের গত 20 বছর ইতিহাসে কোনো বিস্ফোরণের ঘটনা নাই, কিন্তু তিনি একটা ভুয়া মামলা, বিস্ফোরণ মামলা দিয়ে রেখেছেন। ফলে এই ওসি সাহেব, আপনার প্রতি আমাদের কোনো আলাদা কোনো বিদ্বেষ নাই, কিন্তু আপনি একটা অত্যন্ত গর্হিত কাজের সাথে জড়িত আছেন এবং আমরা এসপি সাহেবের কথাও শুনতে পাচ্ছি। আপনারা সাবধান হয়ে যান, তার কারণ হচ্ছে আপনারা 15টা বছর বাংলাদেশের মানুষের সাথে এই কাজটাই করেছেন, এখন আবার করছেন, ভুয়া মামলা দিচ্ছেন, মামলা বাণিজ্য করছেন। প্রথমত আপনাদের লজ্জা থাকা উচিত, দ্বিতীয়ত আপনাদের একটু ভীত হওয়া উচিত যে আপনারা বাংলাদেশের মানুষকে আবারও কিন্তু রোষানলে পড়বেন, এটা পড়েন না দয়া করে, এটা বলে। এবং এই মামলা উঠাতে হবে। যে পাতি নেতা শ্রীমঙ্গলের যে পাতি নেতা, সাবেক কি সম্পাদক একটা বিশেষ দলের, যিনি এই মামলাটা দিচ্ছেন, আপনি প্রেস ক্লাবের সভাপতি হতে চান, আপনাকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কিন্তু আপনাদের দলের জাতীয় রাজনীতিবিদদের সাথে রাজনীতি করি, এটা মাথায় রাখবেন। আমাদের দল করে, আমাদের এই সংগঠন করতে চায় কিংবা আমাদের এই দলকে সমর্থন করতে চায় এমন কাউকে যদি অহেতুক একটা ফুলের টোকা দেন, আমরা কোনো আলাদা করে কোনো ধরনের কোনো দ্বন্দ্ব করতে চাই না, কিন্তু যদি একটা নিরীহ মানুষকে কোনো ফুলের টোকা আপনি দেন, তাহলে আমরা দেখে নেব যে আপনি কিভাবে শ্রীমঙ্গলে থাকেন। এটা আমি পরিষ্কারভাবে এখানে বলে গেলাম, ওই ভদ্রলোককে আপনারা বলে দেবেন যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং তারা এই কথা বলে গেছে। এখন এই ঘটনাগুলো কেন ঘটছে আপনাদেরকে আমি একটু সংক্ষেপে এই কথাটাই বলবো, যে এই দৌরাত্ম্য, আমি তো পুলিশের কথা বললাম যে পুলিশের এই জিনিসটা হচ্ছে না, এই রিয়েলাইজেশনটা হচ্ছে না, খুব দুর্ভাগ্যজনক। এবং আশ্চর্যজনকভাবে একটা রাজনৈতিক দলের এই রিয়েলাইজেশনটা হচ্ছে না। তারা 15 বছরে আওয়ামী লীগকে দেখে নাই। আপনি যদি বলেন এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সহ আরো যে সমস্ত কথা আমরা বলতেছি, এটার মোদ্দা কথা হচ্ছে এই, গত 15 বছর থেকে শিক্ষা নেন। গত 15 বছর এরা যা করছে তা আপনি করতে পারবেন না। যদি তা আপনি করেন তাহলে আপনার কপালে গভীর দুঃখ আছে, গভীর দুঃখ আছে। আপনি যে দলই হন, যে যত বড় শক্তি হন, যেখান থেকে বসে আপনি হুঙ্কার দেন না কেন, বাংলাদেশে বসে আর আরেক জায়গায় বসে যত বড় হুঙ্কারই দেন না কেন, কোনো লাভ হবে না। এবং যারা বলতেছেন যে মানে নামে তারা বলেন যে তারা বহুদলীয় গণতন্ত্র চান, অথচ ছাত্ররা, বাংলাদেশের তরুণরা যারা একটা গণ অভ্যুত্থান করেছে, এবং এই গণ অভ্যুত্থানটা একটা বিপুল তীব্র গণ অভ্যুত্থান। কেন? কারণ আপনি ইতিহাস পড়েন, 69-এর ইতিহাস পড়েন, আপনি 90-এর ইতিহাস পড়েন, প্রত্যেকবার ছাত্ররা জীবন দিয়েছে। শুধু 69 বা 90 না, এখানে 47 সালে পাকিস্তান রাষ্ট্র হয়েছে, 1 বছরের মাথায় 48 সালে জিন্নাকে এই বাংলাদেশের ছাত্ররা বলেছে যে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রভাষা পাকিস্তান হবে, আমরা এটা মানি না। এই ছাত্ররা ভাষা আন্দোলন করেছে, এই ছাত্ররা আইয়ুবের স্বৈরাচারী সংবিধান
কে ছিঁড়ে ফেলেছে, এই ছাত্ররা 69 গণ অভ্যুত্থান করেছে, এই ছাত্ররা 80 দশকে সামরিক স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, এই ছাত্ররা 111-এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, এই ছাত্ররা নিরাপদ সড়ক আন্দোলন করেছে, এই ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন করেছে, এই ছাত্ররা 24 সালে শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আজকে এই ছাত্ররা একটা রাজনৈতিক দল করতে চাচ্ছে, তারা নাকি না বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, অথচ তারা ভয়ে কম্পমান যে ছাত্রদের একটা রাজনৈতিক দল আসছে। আপনাদের ভয় কিসে? আপনারা ভয় পাচ্ছেন কেন? এবং তারা কথা ছড়াচ্ছে যে এখানে নাকি কিংস পার্টি করার চেষ্টা করা হচ্ছে। দয়া করে আমাদেরকে কিংস পার্টির ইতিহাস শেখাবেন না। আমরা যদি এখন ইতিহাস পড়তে শুরু করি তাহলে অনেক তিক্ত ব্যাপার বেরিয়ে আসবে, আমরা সেটা চাই না। অনেক দলের অনেক ইতিহাস বেরিয়ে আসবে, আমরা শ্রদ্ধা করি আপনাদেরকে, সেই শ্রদ্ধাটা বজায় রাখেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের একটা পজিটিভ এনার্জি সমাজে তৈরি হয়েছে, এটাকে সংরক্ষণ করতে হবে। এই সংরক্ষণ করার জন্য একটা রাজনৈতিক দল দরকার। আপনারা বলছেন যে তরুণরা নাকি প্রশাসনের সহায়তা পাচ্ছে, আমরা উল্টো দেখতে পাচ্ছি যে যেখানে একজন ওসি সাহেব কিনা একটু নমনীয় ছাত্রদের প্রতি, সেখানে তাকে বদলি করা হচ্ছে, একটা নিষ্ঠুর ওসিকে বসানো হচ্ছে। যেখানে কিনা কোনো ওসি ছাত্রদের সাথে বৈরী, তাকে সেখানে দেওয়া হচ্ছে এবং তিনি মামলা দিচ্ছেন। এই আপনাদের শ্রীমঙ্গলে বর্ডার জুড়ে কারা চোরাচালানি করতেছে আপনারা জানেন না? আপনারা কি জানেন না? আমি শ্রীমঙ্গলে থাকি না, আমি জানি, আপনারা তো নিশ্চয়ই জানেন যে এই শ্রীমঙ্গলে আগে কারা চোরাচালান করতো বর্ডার দিয়ে, এখন কারা করে। তো তারা যখন আমাদেরকে বলে যে আপনারা প্রশাসনের সহায়তা পাচ্ছেন, আমাদের কোনো প্রশাসনের সহায়তা দরকার নাই। যেখানে ছাত্ররা যাচ্ছে সেখানেই মানুষের ঢল নামছে। মানুষের দিক থেকে বার্তা পরিষ্কার যে বাংলাদেশের মানুষ এই দ্বিদলীয় যে দুই দলের যে অত্যাচার, এখান থেকে বের হয়ে একটা নতুন রাজনৈতিক দল যারা জনগণের পক্ষে থাকবে তাদের পিছনে দাঁড়াতে চায়। এবং আমরা যে মানুষ আমাদের প্রতি কোনো কোনো ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করছে যে নাচতে নেমে আপনারা ঘোমটা দিচ্ছেন কেন, রাজনৈতিক দল করবেন বলতেছেন, করেন না কেন? এই হলো মানুষের অনুভূতি, এই হলো তরুণদের অনুভূতি। আমাদের কোনো প্রশাসনের সহায়তা দরকার নাই। আমরা গণ অভ্যুত্থান কোনো প্রশাসনের সহায়তা নিয়ে করি নাই, আমরা এই প্রশাসনের বিরুদ্ধে গণ অভ্যুত্থান করেছি। কিন্তু আমরা প্রশাসনের অসহায়তাকে মেনে নেব না। একবারই আমাদেরকে অসহযোগিতা করবেন, এটা আমরা মেনে নেব না, ঠিক আছে? ফলে আমাদেরকে, যিনি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি, আমরা তাকে শ্রদ্ধা করি, তিনি লন্ডন থেকে বলেছেন যে প্রশাসনের সহায়তা কোনো রাজনৈতিক দল করা উচিত হবে না। আমরা তার সাথে একমত, আমাদের তো কোনো প্রশাসনের সহায়তা দরকার নাই। কিন্তু প্রশাসন যে এখন বিএনপির পুরোটা প্রশাসন, ওই যা আমলাতন্ত্র থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, সর্বত্র যে বিএনপির ধামা ধরেছে, এটা কি আমরা জানি না? এটা কি আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি না? চাঁদাবাজি করতেছে পুলিশের চোখের ডগায়, পুলিশ কিছু বলে না, এটাকে আমরা দেখতে পাচ্ছি না? এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা দেখেন, যারাই জনগণের পক্ষে দাবি নিয়ে হাজির হচ্ছে, যারাই বলছে যে এই গণবিরোধী সংবিধানটা বাতিল হয়ে গেছে, এখন আমাদেরকে নতুন সংবিধান করতে হবে, সেটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দল। যখনই বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, কেন ঘোষণাপত্র দিতে হবে? কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আরাফাতের মতো ক্রিমিনালরা এখনো তারা বলছে যে নির্বাচন দেন দ্রুত, তাহলে তারা, এবং তারা ইন্ডিয়ান এক্সপ্রেসের পত্রিকায় তারা সাক্ষাৎকার দিচ্ছে, কিন্তু আপনারা এগুলো নিশ্চয়ই খেয়াল করছেন। সেই সাক্ষাৎকার দিয়ে তারা বলতেছে যে আমরা অপেক্ষা করছি। কিসের অপেক্ষা করছে তারা? আইনের শাসন ফিরে আসার। আইনের শাসন তথা নির্বাচন ফিরে আসলে, এই নির্বাচনের মধ্য দিয়ে তারা, আপনারা মনে রাখবেন যে ইন্ডিয়া তথা দিল্লির এখনকার কৌশল হচ্ছে আওয়ামী লীগকে যেহেতু তারা বসাতে পারবে না, তারা অন্য একটা রাজনৈতিক দলকে সমর্থন দেবে, এবং সেই রাজনৈতিক দলকে আপনারা দেখতে পেলেই বুঝবেন যে ছায়া হিসেবে পেছনে কিন্তু আওয়ামী লীগ আছে। এবং এই পুরো আওয়ামী লীগ এখন কৌশল নিয়েছে যে একটা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তারা ঢুকে এখন চুপচাপ থাকবে, সুযোগের অপেক্ষায় তারা আছে। এই জন্যই তারা এখন নির্বাচনের কথা বলতেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিচার এবং সংস্কারের আগে কোনো নির্বাচনে দোয়া চলবেন না। দিল্লি এই মাত্র 24 জানুয়ারির আগে বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তখন আমরা নির্বাচনের পক্ষ নিয়েছিলাম, তখন আমরা বিএনপির সাথে আন্দোলনে ছিলাম। বিএনপি নেতারা কি অস্বীকার করতে পারবেন আপনাদের সাথে আমরা আন্দোলনে ছিলাম না? জানুয়ারির আগে আমরা আন্দোলনে চেয়েছি যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক, তখন দিল্লি কিন্তু বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কি বলেছিল তারা জানেন? তারা বলেছিল যদি নির্বাচন দেন, জানুয়ারির কথা বলতেছি, যদি নির্বাচন দেন তাহলে আসলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে, নির্বাচন দিলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে। এই আসাদুজ্জামান খান কামাল গতকালকে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা সাক্ষাৎকার দিলেন, সেখানে তিনি একই কথা বলছেন, এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটা কি ছিল? এটা নাকি ইসলামী উগ্রবাদের উত্থান আর সেনাবাহিনীর উত্থান। আমাদের সেনাবাহিনীকে পর্যন্ত আপনারা অপমান করতেছেন এবং কালিমা লিপ্ত করতেছেন, যে সেনাবাহিনী গত 5 অগাস্টে জনগণের পক্ষে দাঁড়িয়েছিল, তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন না। এখন যারা জানুয়ারির আগে নির্বাচনের বিরোধিতা করলো, তারা এখন এই জুলাই এসে বাংলাদেশের নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। এটা খুব নিরীহ ব্যাপার না। 6 মাসের ব্যবধানে এখন ইন্ডিয়া বাংলাদেশে কবে নির্বাচন হবে, ইউনূস সরকার কেন নির্বাচন দেয় না, এটা নিয়ে তারা মহাব্যস্ত। আমরা এইসব ছলাকলা বুঝি যে আপনারা কেন এখন নির্বাচন চান।
জানুয়ারির আগে যে কারণে আপনারা নির্বাচন চান নাই, ঠিক একই কারণে আপনারা এখন নির্বাচন চান। পুরো প্রকল্পটা হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে তারা দেবে না, কারণ দিলে তারা মনে করে যে এটা তাদের জন্য একটা মহা থ্রেট। এই যে উত্তর ভারতের যে শাসক গোষ্ঠী হিন্দুস্তান, এরা যেমন পুরো ইন্ডিয়া জুড়ে বিভিন্ন নিপীড়িত জনগোষ্ঠীকে অত্যাচার করছে, একইভাবে তারা অত্যাচার করে দমিয়ে রাখতে চায় বাংলাদেশকে। এবং বাংলাদেশকে নিয়ে তাদের ক্রাইসিস, এই দিল্লির ক্রাইসিস খুব ভয়ঙ্কর। প্রথমত সে আপনার এই 18 কোটি মানুষকে সে গ্রহণ করবে না, কারণ এই 18 কোটি মুসলমান, তারা তো মনে করে মুসলমান মানেই হচ্ছে জঙ্গি। তো এরা যদি থাকে তাহলে দিল্লি আসলে একটা কাশ্মীরের মতো পরিস্থিতি হবে। আবার সে আপনাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দেবে না, কারণ দাঁড়ালে এটা একটা উদাহরণ হিসেবে হয়ে যাবে। পুরো দক্ষিণ এশিয়া জুড়ে বাংলাদেশ একটা মডেল হিসেবে হবে, এটা সে হতে দেবে না। এখন দেখেন, তারা বলে যে বাংলাদেশের বিষয়ে তারা হস্তক্ষেপ করবে, কারণ বাংলাদেশে হিন্দুরা নাকি নির্যাতিত। এবং 5 তারিখের পর থেকে তারা কি ভয়ঙ্কর নোংরা সব প্রচারণা চালিয়েছে। আপনাদের দেশে যখন মুসলমানদেরকে আপনারা অত্যাচার করেন, বুলডোজার দিয়ে যখন ঘর গুড়িয়ে দেন, আমরা তো বলি না আমরা গভীরভাবে উদ্বিগ্ন, এটা আপনাদের রাষ্ট্রের বিষয়, আপনারা থাকেন। আমাদের রাষ্ট্রের বিষয়, আমরা আমাদের দেশের হিন্দু মুসলমান মিলিতভাবে আমাদের সমস্যার সমাধান করব। আমরা আমাদের হিন্দু ভাইদের পক্ষে আছি, আপনাদের মাতবরি করা দরকার নাই। এবং আপনারা এখানে স্বর্ণা দাসকে গুলি করে মারেন নাই বিএসএফ, আপনারা এখানে গোপাল বাগটিকে গুলি করে মারেন নাই, আপনাদের দালাল আওয়ামী লীগ বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে নাই, এই জুলাইয়ে রিয়া গোপের মতো 6 বছরের বাচ্চাকে হেলিকপ্টার থেকে গুলি করে আপনারা মারেন নাই। আমার বিশ্ববিদ্যালয় যেখানে আমি পড়তাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা তার নাম হচ্ছে একটা হিন্দু ছেলে, আমি তার দুঃখিত এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, হৃদয় তরুয়া হচ্ছে চিটং ইউনিভার্সিটির, আমার রুদ্র সেন, হৃদয় তরুয়া, এদেরকে কারা হত্যা করেছে? এই হত্যাগুলোর বিচার হতে হবে না? এদেরকে বিচার হতে হবে। এবং শেখ হাসিনা, আপনি দিবাস্বপ্ন দেখতেছেন যে আপনি আবার এই দেশে আসবেন, টুপ করে ঢুকে পড়বেন। আমরা আপনাকে বিনয়ের সাথে বলতে চাই যে আপনি আসেন, আপনি ওখানে ইন্ডিয়াতে থাকা বন্ধ করেন, এখানে আসেন এবং আমাদেরকে ফেস করেন। আমরা আপনার কথা শুনতে চাই, আমরা আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আপনি যে গুম খুন ক্রসফায়ারের মৎসব করেছেন গত 15টা বছর, এখন পত্রপত্রিকা বেরোচ্ছে গর্ভবতী নারী রক্ষা পায় নাই তাদের হাত থেকে। গর্ভবতী নারীকেও পর্যন্ত তারা আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে। এই হচ্ছে শেখ হাসিনা এবং এই হচ্ছে শেখ পরিবার। এখন তারা এইটাকেই সংবিধানের দোহাই দিয়ে এতদিন ক্ষমতায় ছিল। ওই শেখ হাসিনার কুলাঙ্গার সন্তান ওই জয়, সে বলে যে এই সংবিধান টিকিয়ে রাখার দায়িত্ব নাকি ভারতের। চিন্তা করে দেখেন, সে ভারতের কাছে অনুরোধ করে যে বাংলাদেশের সংবিধান সমুন্নত করেন। বা এটা পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই। এবং যারা এখন দুর্বল ডামি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন, আওয়ামী লীগের ওই সংবিধানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছেন, আপনাদের জন্য আমাদের করুণা হয়, কারণ আপনাদের পরিণতি আরো খারাপ হতে পারে। যারা এখন দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করতেছেন, আপনারা তো আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হবেন। এই দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন না, বাংলাদেশের মানুষের পক্ষে থাকেন। শুধু নির্বাচন করে আমাদের মাথা গরম করেন না। আপনারা বিচার, এবং যারা নিজের দলের লোকেদের বিচার চায় না, আপনি কি বলবেন তাদেরকে নিয়ে? বিএনপির 16 বছরে তাদের কি পরিমাণ নেতাকর্মী অত্যাচারের শিকার হয়েছে, ঘর ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, গুমের শিকার হয়েছে, এগুলো কি আমরা জানি না? আমরা আমাদের সামনে নাই। এবং অনেক মেয়ে, অনেক বাচ্চারা আছে যাদের তার বাবাকে সে কোনোদিন দেখতে পারেনি। বিএনপি তার দলের নেতাকর্মীর বিচার চায় না, যে তাদেরকে যে অত্যাচার করা হয়েছে এটার বিচার চায় না। কি আশ্চর্য! আমাদের কাছে আশ্চর্য লাগে যে এই দলের নেতাকর্মীরা এত অত্যাচার করলো এবং আওয়ামী লীগ আমলে এত জীবন দিল, এখন সেই দলটা তার দলের নেতাকর্মীদের সাথে হওয়া জুলুমের বিচার চায় না। তাদের কাছে নির্বাচনই হচ্ছে একমাত্র কথা। কিন্তু এই নির্বাচনটা, আমরা কি নির্বাচনের বিরুদ্ধে? আমরা মোটেও নির্বাচনের বিরুদ্ধে না। আমাদের বিরুদ্ধে এটা একটা প্রচারণা চালানো হচ্ছে যে আমরা নির্বাচন চাই না। অবশ্যই বাংলাদেশে নির্বাচন হবে, যত সময়েই হবে। ডক্টর ইউনূস সাহেব তিনি বলেছেন যে এই বছরের ডিসেম্বর কিংবা আগামীর 26শে জুনের মধ্যে নির্বাচন হবে। এবার দয়া করে আপনারা একটু মাথাটা ঠান্ডা করেন। তিনি একটা নির্বাচনের রোডম্যাপ করেছেন, আপনারা নির্বাচনের রোডম্যাপ আছে, কিন্তু ইন দ্য মিন টাইম এই সময়ের মধ্যে আমাদের অনেকগুলো জরুরি কর্তব্য আছে, সেগুলো সারতে দেন। 1 নম্বর জরুরি কর্তব্য হচ্ছে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এটা নিয়ে কোনো গড়িমসি যদি ডক্টর ইউনূস করে, আমরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হব। আমাদের ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি নোবেল লরিয়েট, আপনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কিন্তু বাংলাদেশের মানুষ আপনাকে বিশ্বাস করেছে, আপনাকে একটা ঐতিহাসিক কর্তব্য দিয়েছে। এই ঐতিহাসিক কর্তব্য আপনাকে সারতে হবে, অথবা আপনাকে ব্যর্থতায় ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হতে হবে। দুইটার বাইরে আপনার সামনে আর কোনো অপশন নাই। আপনি শুরুর দিকে বললেন আমাদের ছাত্ররা আমাকে নিয়োগ করেছে, এখন আপনি রাজনৈতিক দল ছাড়া কিছু করবেন না। এত নমনীয়, আপনি ফার্ম থাকেন, আপনি দৃঢ় থাকেন যে কর্তব্য আপনাকে বাংলাদেশের জনগণ দিয়েছে সেটা আপনি সারেন। বাংলাদেশের ছাত্র জনতা আপনার পক্ষে আছে, কিন্তু আপনার মধ্যে আমরা যে নমনীয়তা, আপোষকামিতা দেখতে পাই, এটা আমাদেরকে দুঃখিত করে, আমাদেরকে ব্যথিত করে। এটা আমরা আপনার কাছ থেকে চাই না। তো এই সময়ের মধ্যে সংস্কার হতে হবে,
কেন সংস্কার হতে হবে এটা আমি সংক্ষিপ্ত এটুকু বলে আমি শেষ করব। সংস্কার এই জন্য হতে হবে যে 90 সালে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছিল। আপনারা অনেকেই আমার চেয়ে বয়সে বড় আছেন, আপনাদের স্মরণে আছে, আপনারা সেই অভ্যুত্থানে কেউ কেউ অংশ নিয়ে থাকতে পারেন। সেই অভ্যুত্থানেও কিন্তু ছাত্ররা জীবন দিয়েছে। এরশাদ ছাত্রদের উপর ট্রাক উঠিয়ে দিয়েছিল। তখন এখানে কবিতা লেখা হয়েছিল লেফটেন্যান্ট জেনারেল ট্রাক। জয়নাল দীপালিরা এখানে জীবন দিয়েছে। তারপর 86 সালে শেখ হাসিনা এমএজি স্টেডিয়ামে গিয়ে বলে আসছিলেন যে নির্বাচনে যাবে সে হবে জাতীয় বেঈমান। পরে তিনি ঢাকায় এসে টাকা খেয়ে তিনি নির্বাচনে ওই ভুয়া নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন। তারপর সর্বশেষ যখন ডাক্তার মিলন মারা গেল, যখন নূর হোসেন মারা গেল, যখন এই আন্দোলনকে আর এটাকে থামানো যাচ্ছে না, তখন রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামলো এবং তারা 3 জোটের রূপরেখা দিয়েছিল। একটা আওয়ামী লীগের জোট, একটা বিএনপির জোট আর একটা বামপন্থীদের জোট। এই 3টা জোট একই দিনে ভিন্ন ভিন্ন সমাবেশ থেকে একই ঘোষণা করেছিল। সেখানে তারা বলেছিল যে বাংলাদেশে আর কখনো যেন নির্বাচন কারচুপি না করা যায়, বাংলাদেশে যেন স্থায়ীভাবে গণতন্ত্র থাকে, বাংলাদেশের জনগণের যেন মৌলিক অধিকার থাকে। একটা দাবিও তারা পূরণ করে নাই। 3 জোটের রূপরেখাকে দলগুলোই যারাই 3 জোটের রূপরেখা প্রণয়ন করেছিল তারাই ব্যর্থ করে দিয়েছে। এবং প্রথমবার যে দলটা ক্ষমতায় এসেছিল 91 সালে, তারা প্রথম দফাতেই সুযোগ পেয়ে 95 সালে তাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে নিজেদের অধীনে একটা নির্বাচন করেছে এবং তারা ওই নির্বাচনটা একপেশেভাবে জিতেছে। বিএনপির কথা বলতেছি 95 সালে। আপনারা হয়তো অনেকে জানেন যে বিএনপি কিন্তু 95 ফেব্রুয়ারিতে 2 মাসের জন্য ক্ষমতায় এসেছিল। এখন পার্থক্যটা বুঝে দেখেন, এটা বিএনপিকেও বুঝতে হবে। 95 সালে যে কাজ করে আপনি 2 মাস ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ সেই একই কাজ করে 1 যুগ ক্ষমতায় ছিল এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। ফলে এই পার্থক্যটা আপনাদেরকে বোঝা দরকার। এখন ওকে, এখন যেটা আমি শেষ করব সেটা হচ্ছে যে এই ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। উনি ভেবেছেন হিন্দুরা অত্যাচারী, এটা বলা হয়েছে, কিন্তু বলা হয়েছে হিন্দুরা অত্যাচারী। তো না, আপনারা আমার কথায় ভুল বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন যে আমি কি কোথাও বলেছি যে হিন্দুরা অত্যাচারী বাংলাদেশে। আপনি বলেছেন হিন্দি ভারতীয় হিন্দু, এরকম মাঝখানে হিন্দু কথাটি আপনি উচ্চারণ করেছেন। না, আপনি তাহলে সরি, আপনি যদি হিন্দি ভারতীয় হিন্দু কথাটি মাঝখানে উচ্চারণ করেছেন। দেখুন না ভাইয়া একটু থামেন। আপনি ভুল বুঝে থাকতে পারেন, কিন্তু আমার মনে হয় যে আমার কথায় এখানে কারোর ভুল বুঝার কোনো অবকাশ নাই। মোটেও আমি হিন্দুদের কথা বলি না। আমি পরিষ্কার বলেছি যে বাংলাদেশের যারা হিন্দু তাদেরকে নির্যাতন করা হচ্ছে, এরকম একটা প্রচারণা ভারতে দিল্লি থেকে চালানো হচ্ছে। আমি দিল্লির শাসকদের কথা বলেছি এবং আমি বলেছি যে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান আমরা মিলেমিশে থাকবো একসাথে, এটা আমাদের ব্যাপার। ভারতকে এখানে নাক গলানোর দরকার নাই। উল্টো বাংলাদেশের হিন্দুদেরকে, এই যে আমি নাম বলেছি, স্বর্ণা দাস কে? বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের নাগরিক। গোপাল ভাত্তি কে? বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের নাগরিক, আমার ভাই। স্বর্ণা দাস আমার বোন, রিয়া গোপ আমার বোন। তাদেরকে গুলি করে কারা হত্যা করেছে? তাদের বিচার হতে হবে না? আমি এই কথা বলেছি। আমি বলি না যে ভারতীয় হিন্দুরা বাংলাদেশে কিছু করতেছে। ভারতের হিন্দু তো ভারতের সাধারণ জনগণ জনগণ টু জনগণ, আমাদের কোনো বিরোধ নাই। ভারতেও অনেক গণতান্ত্রিক জনগণ আছে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতের ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতেছে। তাদের সাথে আমাদের ঐতিহাসিক এবং ভালো আমাদের অন্তরের সম্পর্ক আছে তাদের সাথে। আমরা কথা বলতেছি দিল্লি শাসকদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী শাসকদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে বলতেছি না। হিন্দুত্ববাদ আর হিন্দু এক জিনিস না, আপনি জানেন। আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন আপনি অবশ্যই জানেন যে হিন্দুত্ববাদ এবং হিন্দু ধর্ম এক জিনিস না। আমি বলেছি উত্তর ভারতের আধিপত্যশীল হিন্দুস্তানি যে হিন্দি ভাষার যে বলয়, এবং ভারতের একমাত্র ভাষা হিন্দি ভাষা না। আপনি জানেন যে ভারতের অন্যান্য অনেক ভাষা আছে, এই হিন্দি ভাষার আধিপত্য আছে। আমি সেটার দিকে ইঙ্গিত করেছি। যদি আমার স্লিপ অফ দ্য টাং হয়ে থাকে কিংবা যদি আপনি ভুল বুঝে থাকেন, তাহলে আমাদের দুজনের দিক থেকে এটা স্পেয়ার করা উচিত। আমার মনে হয় যে আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের কথার স্পিরিট বুঝতে এখানে কোনো সমস্যা হচ্ছে না। 3 জোটের রূপরেখার কথা যেটা আমি বলতেছিলাম, এই 3 জোটের রূপরেখা তখন তারা দলগুলো ব্যর্থ করে দিছে, এবং ব্যর্থ করে দেওয়ার পেছনে কারণ ছিল যে তারা তখন চেয়েছিল যে একটা গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচনী গণতন্ত্রের মধ্য দিয়ে তারা নিয়ে যাবে ইলেকশন। স্টেটের, রাষ্ট্রের এই কোনো কাঠামোগত সংস্কার লাগবে না, সংবিধানটা আগের মতোই একটা গণবিরোধী এবং একটা একচেটিয়া সংবিধান থাকবে, যেখানে একটা ব্যক্তিকে সকল ক্ষমতার উৎস করা হয়েছে, ওই সংবিধান থাকবে। এর অধীনেই তারা নির্বাচনে গেছে এবং এই নির্বাচনে যাওয়ার পরে, এবং দেখেন তারা প্রথমে কিন্তু তারা নির্বাচনটাকে থামাই দিছিল। এই কাজটাই হয়ে আসছে। ফলে আমাদের সামনে এই ঐতিহাসিক অভিজ্ঞতাটা পরিষ্কার আছে। এই কারণে এখন ছাত্র জনতা বলেছে যে সংস্কার হতে হবে, এবং সংস্কার হওয়ার জন্য সংবিধানে হাত দিতে হবে, এবং সংবিধানটা গণপরিষদে আমরা বলতেছি যে নির্বাচন চান আপনারা, আমরাও নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন।
গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন, আপনাদের এই শ্রীমঙ্গল থেকে আপনার প্রতিনিধি পাঠাবেন। আপনাদের এখানে যারা হিন্দু আছেন, যারা মুসলমান আছেন, যারা অন্য ধর্মের আছেন, যারা অন্য কমিউনিটির আছেন, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আপনাদের কমিউনিটির লোক প্রতিনিধি পাঠাবেন গণপরিষদে। তিনি এসে বলবেন গণপরিষদে যে আমার এলাকার এই সমস্যা, আমি সংবিধানে এটার এই সুরাহা চাই। এইটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচন সামনে হতে হবে, আদারওয়াইজ বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রটা আমরা হতে পারবো না। এবং একটা যেন কায়দায় নির্বাচন দিয়ে এরা আবারও একই ধরনের শাসন করবে, এবং একই ধরনের শাসন করা মানে আসলে আমাদেরকে তারা শাস্তি দেবে, তারা আমাদেরকে এমনকি আমাদেরকে ফাঁসিতেও ঝোলাতে পারে। ফলে আমাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের একটা গণতান্ত্রিক সংস্কার করা দরকার এবং গণতান্ত্রিক কাঠামো দরকার। লাস্ট একটা কথা বলে আমি শেষ করব, যেহেতু আমার এক ভাই কষ্ট পেয়েছেন, তিনি হয়তো আমার, কিন্তু বাংলাদেশে আমাদের যে শ্রীমঙ্গলে আমাদের একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী নাগরিকরা হিন্দু। এখন এই যে আমাদের একজন মাওলানা, শ্রদ্ধেয় মাওলানা সাহেব ছিলেন, তিনি বলেছেন যে গত 15 বছর আমরা কিন্তু এখানে কোনো ধরনের কোনো আনরেস্ট হইতে দেই নেই, এটা ছিল সমাজের সক্রিয়তা। এবং আমার পরিষ্কার মনে আছে যখন প্রীতম দাসের বিরুদ্ধে একটা ভুল কথা বলে এখানে একটা মব তৈরি করার চেষ্টা হচ্ছিল, তখন এইখানকার মসজিদের মাওলানারাই বাড়ি বাড়ি গিয়ে বলেছেন যে না, এটা ভুয়া, এরকম কিছু হয় নাই, এবং এরকম তোমরা সমাজের মধ্যে অশান্তি করো না। এই দায়িত্বটা আমাদের সমাজ দিচ্ছে। কিন্তু সমাজ নেওয়ার পরে আপনারা দেখেন ছাত্রলীগের কুলাঙ্গাররা একটা ভুয়া মামলা দিয়ে তাকে তারপরে ওই ওসি সহায়তায় তাকে 5 মাস জেলের মধ্যে রাখছে। কিন্তু শ্রীমঙ্গল, তখন আমরা লেখালেখি করছিলাম, শ্রীমঙ্গল যেভাবে একটা সম্ভাব্য দাঙ্গাকে তখন ঠেকাই দিছিল, যে শ্রীমঙ্গল একটা মডেল হতে পারে যে কিভাবে সামাজিকভাবে, যেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির এবং বিভিন্ন ধরনের মানসিকতার মানুষ আছে, তারা কিভাবে একসাথে ঐক্যবদ্ধভাবে থাকবে, এটার একটা মডেল হচ্ছে শ্রীমঙ্গল। তখনও ছিল, এখনও আছে। আমরা বিশ্বাস করি যে শ্রীমঙ্গল সেই মডেলটা সবসময় বাংলাদেশকে পথ দেখাচ্ছে। কারণ অন্যান্য জায়গায় আমরা দেখেছি এই ধরনের ভুল বোঝাবুঝি, যেমন নাসিরনগর কিংবা অন্যান্য জায়গায় এই ধরনের ভুল বোঝাবুঝি থেকে বড় বড় সব অনাকাঙ্ক্ষিত ঘটনা, হামলার ঘটনা ঘটেছে। শ্রীমঙ্গলে সেটা আপনারা ঘটতে দেন নাই। এই জন্য আমি শ্রীমঙ্গলবাসীর প্রতি কৃতজ্ঞ। এবং আমাদের এখানে যারা হিন্দু ভাইরা আছেন, হিন্দু বোনেরা আছেন, আপনারা একটা জিনিস আপনাদের প্রতি আমি আপনাদেরকে ভেবে দেখতে বলবো যে আপনারা 15 বছর আওয়ামী লীগের শাসন দেখেছেন, এবং এটা আওয়ামী লীগের যারা দালাল গবেষক হিসেবে তারা ভালো, চরিত্রের দিক থেকে দালাল, যেমন আবুল বারাকার, তাদের গবেষণার মধ্যে দিয়ে তারা দেখিয়েছেন যে বাংলাদেশে ঐতিহাসিকভাবে হিন্দুদের বসত ভিটা সম্পত্তি সবচেয়ে বেশি দখল করেছে আওয়ামী লীগ। গত 15 বছর আপনারা এখন যান, আবুল বারাকাত সাহেবের বই এখনো পাওয়া যায়, ব্যান্ড হয় নাই, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। গত 15 বছর নাসিরনগর, সাথিয়া থেকে শুরু করে রামু, এখানে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটা ঘটনার পেছনে আওয়ামী লীগের লোকজনকে পাওয়া গেছে। প্রত্যেকটা ঘটনা, নাসিরনগরের ঘটনায় আওয়ামী লীগের লোকজনকে পাওয়া গেছে। ফলে আওয়ামী লীগ কিন্তু হিন্দুদের সাথে চরম অন্যায় করেছে। চরম অন্যায়টা হচ্ছে এই যে তারা একদিক থেকে বলেছে যে আমরা তোমাদের রক্ষাকর্তা, অন্যদিকে তারা হচ্ছে হিন্দুদেরকে নির্যাতন করেছে, হিন্দুদের উপর হামলা করেছে, তারা সর্প হইয়া দংশন করেছে এবং ওজা হইয়া ঝাড়তে চাইছে। এখন তারা মনে করে কি, দেখেন কত বড় অপমানজনক এটা হিন্দুদের জন্য, যে তারা মনে করে যে বাংলাদেশের হিন্দুরা এই ব্যাপারটা বুঝে না, বাংলাদেশের হিন্দুরা এই ব্যাপারটা বুঝে না যে আওয়ামী লীগ তাদেরকে নিয়ে খেলতেছে। তাদেরকে আগে তো তাদের অন্তত ভোটার হিসেবে তাদের গুরুত্ব ছিল। 2014 সাল পর্যন্ত তো ভোটও নেয় না আওয়ামী লীগ। 14, 18, 24 তার ভোট দরকার নাই। এই যে যখন ভোটার হিসেবেও হিন্দুদের গুরুত্বটা আওয়ামী লীগের কাছ থেকে চলে গেছে, তখন তারা হিন্দুদের উপর আর কোনো রাগঢাক রাখে নাই, চরম দমন পীড়ন নির্যাতন করেছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, শেখ হাসিনা যা বেআই ছিল ফরিদপুরে, ওই লোক হিন্দুদের কত জমি দখল করেছে ফরিদপুরে। আপনার এই যে বেনজির, যে আইজিপি নাকি ছিল পুলিশের, ওই যে সে একটা রিসোর্ট বানাইছে ওই আপনার গোপালগঞ্জের দিকে, গোপালগঞ্জের একটা উপজেলায়, পুরো জায়গাটাই হচ্ছে হিন্দুদের জমি দখল করে। সারা দেশে তারা এই কাজটা করেছে, কিন্তু তারা বলেছে যে হিন্দুরা, তারা না থাকলে নাকি হিন্দুরা নাকি বাংলাদেশে অনিরাপদ থাকবে। কিন্তু আমরা গর্বিত যে বাংলাদেশে 5 আগস্টের পরে, যেমন আমি আপনাকে কালিয়াকৈর একটা উদাহরণ দিই, কালিয়াকৈর একটা গাজীপুরের ছোট্ট একটা জায়গা, 101টা মন্দির আছে সেখানে, 101টা। সেই 101টা মন্দির আমাদের কওমি মাদ্রাসার ছেলেরা, আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ, তারা রাতের পর রাত জেগে পাহারা দিয়েছে, রাতের পর রাত পাহারা দিয়েছে। এটাই বাংলাদেশের সম্প্রীতি। এবং শ্রীমঙ্গলে আপনারা বলছেন যে আমরা এটা পাহারা দিচ্ছি, এবং এখন আমরা পাহারা দিতে প্রস্তুত। যে যদি আমাদের হিন্দু ভাই বোনদের মধ্যে কোনো ইনসিকিউরিটি তৈরি করা হয়, যদি তাদের মধ্যে বারবার বলা হয় যে তোমরা কিন্তু অনিরাপদ, আপনারা এগুলো বিশ্বাস করবেন না, আমাদের এখানে রাষ্ট্র আছে, এখানে সরকার আছে, যে কোনো সমস্যা আপনাদের যদি কেউ ফুলের টোকা দেয় তার শাস্তি হতে হবে। কিন্তু বাইরের কেউ এসে মাতবুরি করবে, আমরা সেটা মানব না। আমাদের বক্তব্য সিম্পল এতটুকুই, তারা স্বর্ণা দাসকে গুলি করে মারছে, তারা গোপাল ভাগকে গুলি করে মারছে। আমাদের পক্ষে যদি কোনোদিন সম্ভব হয়, আমরা আন্তর্জাতিক আদালতে এই জন্য বিএসএফকে কাঠগড়ায় দাঁড় করাবো, যে আমাদের স্বর্ণা দাসকে, আমাদের ফেলানিকে, আমাদের গোপাল ভাগকে আপনারা হত্যা করেছেন। তো এই বলে আমি আমার কথাটা এখানে শেষ করবো, যে আপনাদের ছেলে প্রীতম দাস, এখানে আপনারা তাকে চেনেন, পরীক্ষিত, যে সে গত 15টা বছর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, লাউয়াছড়া, বন্যা আন্দোলন, বন্যায় কিছু হলে যে কোনো কিছুতে আপনাদের পাশে ছিল, আপনাদের সাথে থেকেছে।
তিনি আপনাদের সন্তান এবং তাকে আপনারা দেখে রাখবেন, তাকে আপনারা গাইড করবেন, তাকে আপনারা শাসন করবেন এবং তাকে আপনারা বুদ্ধি দেবেন এবং তার নেতৃত্ব আপনারা মানবেন। এইটুকু আপনাদেরকে আমি বলে আজকে শ্রীমঙ্গলে এই যে রাইজিং হলো, এই রাইজিংয়ে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমাকে এখানে মুখ্য আলোচকের জন্য আপনারা নির্ধারণ করেছেন, এই সম্মান আমাকে দিয়েছেন, এই জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।